এতগুলো ক্যান্ডিডেট সব জায়গায় মুসলিম ভোটটা তৃণমূল থেকে যাতে কেটে হুমায়ুন কবিরের কাছে যারা গিয়েছিল তারা কোন আদর্শে গিয়েছিল, কি আদর্শ? মানে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ করে দিলে মুসলমান ধর্ম মিটে যাবে। তৃণমূলের মুসলিম ভোটটা ভেঙে দেওয়া, খণ্ড বিখণ্ড করে দেওয়া, তাদের লাভ করাবে বিজেপি। মিম কি জানতো না হুমায়ুন কবির সংখ্যালঘু হিন্দুদেরকে 30% হিন্দুদেরকে ভাগীরথীর জলে কেটে ভাসে। কে কোথাকার হুমায়ুন কবির, তার কি ভিডিও? এটা কি কোনো ন্যাশনাল ইস্যু নাকি? এটা তৃণমূলের প্রার্থী, সে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে গেছে, ডাক্তারকে নার্সকে বলে তোরা দেখ আমি অপারেশন করি। মাছ মোল্লারা খায় না, খায় বড়টা, বড় মাংসটা খায়। এই যে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, তার প্রায় 75% হিন্দু নাম বাদ গেছে। আর দিদি যাবার পরেই 65% মুসলমানদের নাম বাদ গেছে। আচ্ছা, খয়েব আমিন বলে একটা আছে না, ও রাজ্য সভাপতি, মানে চিটিংবাজ তো কত ধরনের হয়। তো সে, আমি বিভিন্ন জন শুনছিলাম যে ও নাকি ওকে গ্রাস করে রেখেছে হুমায়ুন কবিরকে, মানে মূল টাকাটা ও নেবে। মানে হুমায়ুন কবিরের কাছে যারা গেছে তারা কি আদর্শ নিয়ে গেছে? এটা আদর্শ চাইতো নাকি? বাবরি মসজিদের নামে টাকা সংগ্রহ করেছে, ওই টাকায় ভাগ নেবে এইটা। সেকেন্ড হচ্ছে ওই যে দাবি করছে বিভিন্ন পার্টি থেকে নাকি টাকা পেয়েছে। আমি জানি না মমতা ব্যানার্জির থেকে পেয়েছে না নরেন্দ্র মোদী থেকে পেয়েছে, এই বলতে পারবো না। মানে অন্যরা নাকি টাকা দিয়েছে এই তৃণমূলের ভোট কাটতে না কি করতে আমি জানি না সব। তো এই যে টাকা পয়সাটা পেয়েছে সেইটা নিতে গেছে এরা সব। আর এই সুযোগে মিম এসেছিল যে হুমায়ুন কবির বেশ পপুলারিটি হচ্ছে, ওই পপুলারিটিটা নিতে গেছে, মানে প্রত্যেকে নিতে গেছে, দিতে কেউ যায়নি। বেচারিকে কেউই দেখলো না গো, শেষ মুহূর্তে কেউ রইল না। তবে ও কিন্তু একটু চালাক আছে, একেবারে বোকা বলো না। আমার কাছে যা খবর আছে, ও যতগুলো ক্যান্ডিডেট দিয়েছে, এতগুলো ক্যান্ডিডেট দিয়েছে কেন তুমি জানো? এর একটাই উত্তর, যে এতগুলো ক্যান্ডিডেট সব জায়গায় মুসলিম ভোটটা তৃণমূল থেকেই যাতে কেটে যায়। মানে মুসলিম ভোটই তো পাবে রে ভাই, নাকি? হিন্দু ক্যান্ডিডেট কিন্তু প্রচুর আছে, কিন্তু ভোট কাটবে মুসলিমদের। হিন্দু ক্যান্ডিডেট কিন্তু অনেক আছে, প্রায় 30-40 জন হিন্দু ক্যান্ডিডেট আছে। এই মুসলিম ভোটটা কেটে গেলে লাভ ক্ষতিতে যাচ্ছি না, ওকে তো মুসলমানরাই ভোট দেবে, স্বাভাবিক কথা তো। যেমন আইএসএফকে যতই হিন্দু হিন্দু করুক মুসলমানরাই ভোট দেয়, মিমকে যতই হিন্দু হিন্দু করুক মুসলমানরাই ভোট দেবে, আবার বিজেপি যতই মুসলমান করুক হিন্দুরাই ভোট দেবে। এবারে এরকম আর কিছুটা। তো আমি যেটা বলছিলাম, ও কিন্তু একটা চালাক আছে, জানো তো, খুব বোকা নয় কিন্তু। মানে মুসলমানরা সর্বসাদা সিধা, কিন্তু ও তো পলিটিক্স করেছে না, একটু জটিল আছে। ও কিন্তু কায়দা করেছে এবং ভালোই করেছে। ওর ধারণা ছিল যদি আমি এখন টাকাটা ছেড়ে দিই, মানে ওই তো রাজ্য সভাপতি বলেছে না যে প্রত্যেক ক্যান্ডিডেটকে 1 কোটি টাকা করে দেবে। এই তুমি 180টা যদি ক্যান্ডিডেট হয়, মানে 180 জায়গায় যদি AJUP আম জনতা উন্নয়ন পার্টি, মানে আম জনতার উন্নয়ন করবে, তখন তো কাঁচা কাঁচা আম মানে গাছে হয়েছে, ঝড়ে টড়ে সব ঝরে গেছে। ঠিক AJUP তো তাই হয়েছে, ঝড়ানোর মধ্যে ওই দিনই মনে হচ্ছে ঘটনা ঘটেছে। তো 1 কোটি করে দিলে 80 কোটি হবে তো নাকি? আর 180টা জায়গায় হলে 188 জায়গায় হলে 188, তাহলে 188 কোটি। এই 188 কোটি এই বাবরি মসজিদ তৈরি করে নাম করে তুলেছে। সেটা তো মসজিদ তৈরির জন্য, সেটা তো পার্টিবাজি করার জন্য নয়। না কেউ দিয়েছে, মানে কোত্থেকে 1 কোটি করে দেবে? যখন কথা হুমায়ুন কবির বলল, তখন তো ওই স্টেট প্রেসিডেন্ট যে হয়েছিল বড় বড় কথা বলে, এখন মনে হয় তৃণমূল থেকে কিছু টাকা পয়সা নিয়েছে। মানে যারা ওই পীরজাদা বলে এ ডালে ও ডালে ঘুরে বেড়ায়, একটা বাঁদর টাইপের আর কি, কোন ডালে ফল আছে একটু দেখে না। তো তারা টাকার জন্য গেছে। মানে হুমায়ুন কবিরের কাছে যারা গিয়েছিল তারা কোন আদর্শে গিয়েছিল, কি আদর্শ ছিল আগে ক্লিয়ার করুন। একটা তো ইডিওলজি থাকে না বাবা, একটা তো জায়গা থাকে, একটা বোধ থাকে। ওদের ম্যানিফেস্টো কি, ওদের ইশতেহারটা কি? বাবরি মসজিদ করা, মানে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ করে দিলে মুসলমান ধর্ম মিটে যাবে? তার কি কারণটা কি? নাকি হুমায়ুন যেভাবে বিভিন্ন দলের মধ্যে ঘুরেছে, কংগ্রেস থেকে তৃণমূল, তৃণমূল থেকে নির্দল, নির্দল থেকে কংগ্রেস, কংগ্রেস থেকে আবার তৃণমূল, আবার তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে আবার তৃণমূল, এই যে ঘোরা, কি সুন্দর ঘুরেছে না? আমরাও ঘুরবো, পীরজাদাও ঘুরবে। মানে পীরজাদা যদি রাজ্য সভাপতি হয়ে থাকে, কি আমিন না কি নাম, পীরজাদা আমিন, সে আবার এখন জাম করেছে কোন আদর্শ নিয়ে? ওই AI বলে যেটা দাবি করা হচ্ছে সেটা নাকি অরিজিনাল, সেই ভিডিওটা দাবি নেই, তাই তো? তাহলে তার আগে তো আমাদের হুমায়ুন কবির বলেছে যে প্রত্যেককে 1 কোটি করে দেবো। আমার টার্গেট হচ্ছে, কি টার্গেট? যে তৃণমূলের মুসলিম ভোটটা ভেঙে দেওয়া, খণ্ড বিখণ্ড করে দেওয়া, তাদের লাভ করাবে বিজেপি। মানে এটা কে বলছে? এটা এই ভিডিওতে বলছে না, কিন্তু তার আগে এটা শুনেছে কে? রাজ্য সভাপতি, AJUP রাজ্য সভাপতি।
তাহলে প্রশ্ন হচ্ছে কালপিটদের মধ্যে তো এরাও আছে। সে যখন শুনলো, সে তো তার বস কি বলবে, দাদা যে টাকাটা খরচা করুন করতে তো রাজ্য সভাপতি, সে কোথা থেকে তুমি টাকাটা পাবে? নওশাদ যদি বলে আমি এই খরচা করব, একটা হেলিকপ্টার, দুটো হেলিকপ্টার কিনবো, তাহলে আব্বাসের বলা উচিত, মালিক হচ্ছে আব্বাস, আর সভাপতি হচ্ছে আমাদের কি নাম ওটার, নওশাদ সিদ্দিকী। সেরকম রাজ্য সভাপতি হচ্ছে ওই আমিন, পীরজাদা আমিন, আর মালিক হচ্ছে কোম্পানিটার মালিককে হুমায়ুন কবির। তাহলে যখন বললো 1 কোটি করে প্রত্যেককে দেবো, কোত্থেকে পাবেন, কোথা থেকে টাকা তুলেছেন, কী জিজ্ঞেস করেনি? এখন আমার মনে হয় এই যে চালটা হলো, এই যে ভিডিওটা ফাঁস হলো, এর পেছনে রাজ্য সভাপতির মতো লোক নেই তো? এই যে ফাঁসটা হয়ে গেল, হঠাৎ করে সেই জাম করলো কেন? আবার সে জাম করার সঙ্গে সঙ্গে মিমও পালালো, বলে দরকার নেই বাবা, এখানে দুর্গন্ধটা ধরা পড়ে পালাই। মিম কি জানতো না? আসাদুদ্দিন ওয়েসি কি জানতো না যে এই বিষয়ের মধ্যে গন্ধ আছে? ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেবে যারা, যে হুমায়ুন কবির সংখ্যালঘু হিন্দুদেরকে, 30% হিন্দুদেরকে ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেবে, যে হুমায়ুন কবির রাম মন্দিরকে প্রায় অসম্মান করা, বাবরি মসজিদ তৈরি করা, মানে বাবরি মসজিদের স্মৃতিকে পুনর্জাগরিত করে প্রকৃতপক্ষে অযোধ্যার রাম মন্দিরকে হেয় প্রতিপন্ন করা, এবং বাবরি মসজিদ ভেঙে যাওয়াতে যাদের যাদের হাতে ব্যথা লেগেছে সেই ব্যথাটাকে আবার চাগিয়ে তোলা। তো এইটা তো বিজেপির যায় না, যায় কি? সেই জন্য তো অমিত শাহ বলেছে আমি 20 বছর ধরে বিরোধী আসনে থাকবো, তবুও বাবরি মসজিদ যারা করে তাদের সাথে আমরা আপোষ করবো না। এটা তো অমিত শাহ বলেছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই ঘটনাগুলো যখন এখনো দেখলাম প্রেস কনফারেন্স করছে, মানে এখনো টাকা পয়সার গন্ধ মনে হচ্ছে কিছুটা আছে, আমি খালি লোকগুলোকে ভাবছি, আমি না সত্যি বিস্মিত। কিন্তু আমার হুমায়ুন কবিরকে একটা জায়গায় ভালো লাগছে, ও একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে যে আমি 1 কোটি করে দেবো বলেছি বটে, মানে ও বলেন টাকা দেবো বলেছে, মানে এটা ওই সভাপতি বলছে, ওদের রাজ্য সভাপতি। আমি কাউকে টাকা কিন্তু কাউকে দেয়নি, বাস্তব খবর হচ্ছে এইটা, একজনকেও 1 টাকা দেয়নি। কেন জানো? ও জানে যারা এসছে কম বেশি চিটিংবাজ, এরা টাকা নিয়ে নমিনেশন ফর্ম ফিল আপ না করে, অত ইচ্ছা করে নমিনেশন ফর্মে বানান ভুল লিখে অন্য পার্টিতে চলে যাবে, টাকাটা দেওয়া হয়ে গেছে, দিদির সাথে হাত মিলিয়ে দেবে। এইটা জানে বলে যতক্ষণ না নমিনেশন ফর্ম ফিল আপ হচ্ছে ততক্ষণ কাউকে টাকা দেয়নি। বিভিন্ন টিভি চ্যানেলে বসতো বিজেপির হয়ে, এমনকি রাষ্ট্রবাদী মোল্লা মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে দিয়ে এন্টালি থেকে দাঁড়িয়ে গেছে, জানো তো, এন্টালি থেকে দাঁড়িয়ে গেছে। সেও তার ঘনিষ্ঠ মহলে বলেছে যে আমি প্রার্থীপদ ঘোষণা হয়ে যাওয়ার পর 50 বার ফোন করেছি, ফোন দেয়নি, টাকাও দেয়নি, আমার পকেটে পয়সা এখন সংসার চালাচ্ছি, এটা ঘনিষ্ঠ মহলের দাবি আর কি। আমি আজকেও কিছু লোকের সাথে কথা বললাম, তারাও কেউ টাকা পায়নি, একজনকেও টাকা দেয়নি। ও 1 কোটি দেওয়ার কথা 1 টাকা দেয়নি। এখন ওর ধারণা কি আছে যে এরা সব ধাপ্পাবাজ, চিটিংবাজ, এরা টাকা নিয়ে যে কোনো সময় নমিনেশন ফর্ম ফিল আপ না করে পালাতে পারে, তখন কি করবে? কি চলছে রে ভাই? আমার মনে আর কাউকে টাকা পয়সাও দেবে না, তোরা ভাগ, যা পাওয়ার পেয়ে গেছি, এটা নিয়ে আমার গসগসা চলে যাবে। আর বাবরি মসজিদও বিস্ময় চলে, যারা বাবরি মসজিদের জন্য টাকা পয়সা দিয়েছিল ওদের জন্য একটু দুঃখ আছে আমার, মানে ধনী লোকদের প্রতি দুঃখ নেই, ওই গরিব লোকদের প্রতি দুঃখ আছে। মানে যারা বিড়ি টিড়ি বেঁধে টেঁধে 150 টাকা পেয়েছিল সারাদিন খেটে, গৃহবধূ হোক বা গৃহকর্তা হোক, বিশেষ করে মেয়েরা, তারা অনেক ইট কিনে দিয়েছিল, করসেবা করছিল ইট কিনে, বাবরি রাম মন্দিরের করসেবা, এটা বাবরি মসজিদের করসেবা আর কি। তো এই পাগলামি ধাকলামি চলছে। আমি শুধু নরেন্দ্র মোদীজিকে, অমিতজিদের বলছি, ওই ভিডিওটা এআই কি এআই নেই, এটা আপনি বলতে যাবেন কেন? কি কোনো বিষয় একটা, কে কোথাকার হুমায়ুন কবির তার কি ভিডিও, এটা কি কোনো ন্যাশনাল ইস্যু নাকি? একটা জঘন্য একটা চ্যাপ্টার, আর এটা তো হাস্যকরই ব্যাপার। আমার সাথে একবার দেখা হয়েছিল হুমায়ুন কবিরের, ওকে বলেছিলাম ওই আইটিসি সোনার বাংলা আছে না, ওখানে একটা টিভি নাইট বাংলার একটা প্রোগ্রাম ছিল, টিভি প্রোগ্রাম, আমি ছিলাম আর কি, এই 1 ঝলক দেখা হয়েছিল। ওকে বললাম আপনার চারিদিকে গোল হয়ে কিছু মোল্লা আর কিছু হিন্দু ঘুরে বেড়াচ্ছে, আপনি কিছু পয়সা করে সংগ্রহ করেছেন সেটা করে কমে খাওয়ার জন্য, চোরের দল। মানে এই শকুন মাংস পড়লে না, গরু টরু মরে গেলে অনেক শকুন আছে তো, এদিক ওদিক সেদিক থেকে খাড়াখাড়ি ওটা মাংস খাওয়ার জন্য। এটা হচ্ছে হুমায়ুন কবির যে টাকা সংগ্রহ করেছে সেটা ভাগ নেওয়ার জন্য। হুমায়ুন কবির কেন এজিইউপি করেছে, আমি ভাই এই ব্যাখ্যা, ও তো টিভিতে ঘুরছে, ওটা আমি বলবো কেন? ও তো ভিডিওতে ঘুরছে, সে তো বুঝেই গেল কি ব্যাখ্যা। কিন্তু টাকা নেওয়াটা খালি বলছি, বাবা না, সবাই যে খারাপ লোক তা নয়, কারো হয়তো মনে
যন্ত্রণা ছিল তারা হয়তো টিকিট নিয়েছে, বেচারিদের কষ্ট একজন হাত তুলে বলুক যে হুমায়ুন কবির তাদেরকে 1 টাকা দিয়েছে এখন পর্যন্ত। দিদি বলেছে যে ভোট বাদ গেলেই, মানে তৃণমূল থেকে যদি ভোট বাদ যায় তাহলে রেশন দেওয়া বন্ধ হয়ে যাবে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাবে। কত কথা দিদি বলে। আবার দিদির একজন এই এমএলএ, সে রঘুনাথপুরের এমএলএ, সে কি করেছে জানো? কি অনুপ্রেরণা বাবা। আরে স্নান করিয়ে দিচ্ছে, সাবান। এই তোমার কি বাথরুম কেউ পরিষ্কার করে দিয়েছে? বাথরুম কেউ করেনি। আমি দেখছি কোনো প্রার্থী পায়, কোন দলের প্রার্থী চাই তোমার? তোমার বাথরুমটা শুনলাম নাকি গন্ধ গন্ধ হয়ে গেছে, অপরিষ্কার আছে, ওটা ধুয়ে দেবে গো। তোমার ঘরকে আজকে কাজের লোক ঝাড়ু দিয়ে গেছে? দেয়নি তো, ঘর ঝাড়ু দিয়ে দেবে। আচ্ছা এইগুলো না হলে মানুষের জীবন মৃত্যুর ব্যাপার নেই, সাবান দিয়ে মাখিয়ে দেবে। স্নান কাজে মহিলারা কেউ স্নানটা পুরুষদের করিয়ে দেবেন, তারপর কেস উল্টো হয়ে যাবে কিন্তু। এর এর কবিতা ছিল একটা, জয় গোস্বামীর, মানে সে কবিতার শেষ লাইন ছিল, উন্মাদ কবির সাথে স্নান করছো প্রকাশ্য ঝর্ণায়। এটা জয় গোস্বামীর কবিতার শেষের একটা লাইন। তো উন্মাদ কবি হয়ে কি খুব প্রকাশ্য ঝর্ণায় ওই প্রার্থীর সাথে স্নান করে ফেলবে না তো আবার? মানে বিস্ময়কর ব্যাপার, অনেক কিছু চলছে। আজকে কিন্তু রঘুনাথপুরে একটা অন্য ঘটনা ঘটেছে। কি বলতো, সেখানে প্রার্থী, যে তৃণমূলের প্রার্থী, সে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে গেছে। ডাক্তারকে, নার্সকে বলে তোরা দেখ আমি অপারেশন করব। স্বাস্থ্যকেন্দ্রে অপারেশন করছে গরিব লোকের। ডাক্তার না দাঁড়িয়ে আছে, তারা দর্শক। আরে এ তৃণমূলের প্রার্থী জিতে যেতে পারে, এমএলএ হবে, এর উপর তো কথা বলা যাবে না। আমি বলবো তো ডাক্তার, ও বাবা সে নাকি শিক্ষক, শিক্ষক চিকিৎসক হয়ে গেছে, সে মাস্টার মশাই। কি রে ভাই, মানে মানুষটা মারা গেলে তাহলে কী হবে, দিয়ে যাই দেখবে। মানে এত অনুপ্রেরণা করে যে মানুষের সেবা করার জন্য এত পাগলা হয়ে গেছে যে শিক্ষক ডাক্তার হয়ে গেছে। এবং সার্জেন এমনি 2-1 জ্বর সর্দির ওষুধ দিয়ে মানছি, ওয়েদারের জন্য জ্বর সর্দির ওষুধ, ক্যালপল ট্যালপল দিলে ঠিক আছে, সে সে সার্জারি করছে। আমি শুধু বলি দিদিকে এইভাবে তোমরা বলো না গো, রোগা হয়ে গেছে, মুখ টুক কিরম বসে টসে কেমন মায়া হচ্ছে গো। তাকে দুবেলা যা তা করে বলছে, হ্যাঁ সে জানে একটু খেলা করি, খেলা হবে বলে না, ওই কথাটা বলে একটু খেলা করেছে। এটা বিজেপি লোকেরা বুঝতে পারেনি ঠিক। মাছ মাংসের ভয় দেখিয়েছে, জানে যে উত্তরপ্রদেশ ওই মাছ টাছ খায়, জানে ত্রিপুরা বিহারে বিজেপি সব মাছ টাছ সবাই খায়, আসামও মাছ টাছ খায়। এই গরুর মাংসটা খেতে কিনা জানি না, ইদানিং ভোট বড় বালাই ভাই। এই হেমন্ত বিশ্ব শর্মা বলেছে যে তোরা বাড়িতে গরু টরু খা, বাইরে টারে খায় না, অনেকে আঁতে টাতে লাগে। তো দিদি যদি মুসলমানদের বলে এই এখানে বিজেপি এলে গরু খাওয়া বন্ধ, এটা কিন্তু ভয় ছিল। কিন্তু মুসলমান ভোট তো এমনি ভাবে, ওটা বলে লাভটা কি? হিন্দু ভোটটা লাগবে না, হিন্দুরা তো আর মাংস টাংস তো খায় না, এই খাসি মুরগি একটু খায়, ওটা তো খাবেই না একদম বান্ধ। কিন্তু মাছটা খুব খায়, মুসলমানরা কিন্তু মাছ খায় না। মুসলমানরা আমাদের মতো কিছু অপদার্থ বাঙালি আছে, অপদার্থ যারা পুরো মুসলমান হতে পারেনি, আমরা একটু মাছ টাছ খাই গো। কিন্তু তুমি অবাঙালি যদি মুসলমান দেখো, বিশিষ্ট মুসলমান, এই দুধেলাই মুসলমান, তারা মাছ খায় না। আমি তো গতকালকেও টিভিতে বলেছি যে তুমি মুসলিম পাড়াগুলোতে যাও, তুমি হোটেলগুলো, কলকাতার হোটেলগুলোতে যাও, কলকাতার যতগুলো মুসলিম এরিয়া হোটেল আছে তুমি যাও, আরসালান থেকে শুরু করো, আমিনিয়া থেকে শুরু করো, নিজাম থেকে শুরু করো, সেখানে 10 রকম মাংস হবে, মাছ নেই। কারণ তাদের কাস্টমাররা শুধু মাংসই খায়। এবার বলবো সেখানে হিন্দু মুসলিম সবাই যে মানছি, শুধু মুসলমানরা যে হোটেলে, মানে যেখানে বড়টা পাওয়া যায়, বড় মাংসটা পাওয়া যায়, তফসিয়ার হোটেলগুলো যান, কিচ্ছু মাছ নেই। মাছ মোল্লারা খায় না, খায় বড়টা, বড় মাংসটা খায়। বাংলার লোক যেমন মাছ খাবে, বিজেপি এলেও মাছ খাবে, বেশি মাত্রায় খাবে। কারণ বিজেপি ওরিয়েন্টেড রাজ্যগুলোতে মূলত যারা নিরামিষাশী তারা নিরামিষ খায়, কিন্তু যারা আমিষ ভোগী তারা মাছটা পুরো মাত্রায় খায়। মাছ খাওয়াতে 1 নম্বরে আছে ত্রিপুরা, গোয়া মাছ খাওয়াতে আছে। তো আমার বক্তব্য, পাগলামি তার সীমা আছে। কিন্তু বিজেপির লোকেরা কত পাগল, তারা প্রার্থীরা কি করছে, যে সংকল্পপত্রে কি বলেছে ওইসব আলোচনা দরকার নেই। সংকল্পপত্র বলে কি মাছ নিয়ে যাচ্ছে, লোকের বাড়ি বাড়িতে মাছ নেই, জ্যান্ত মাছ, জানেন তো? আচ্ছা মাছটা কেউ খেয়ে নেয় না? ওই একই মাছ নিয়ে অনেকগুলো লোকের বাড়ি যাচ্ছে। এই বড় বড় মাছগুলো তো খেয়ে নিতে পারে। দিন রাত টিভিতে মাছ 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 আছে। বাঙালির কি কোনো কাজ নেই? বাঙালির নেই কি কোনো কাজ? তারা শুধু বলবে মাছ মাছ মাছ। আমার মনে হয় নরেন্দ্র মোদীজিদের ধমক দিয়ে দেওয়া হচ্ছে, মাছ কোনো ইস্যু নয়। এই আজকে টিভি দেখতে পাচ্ছি, বিজেপি জিতলে মাছ মাংস বন্ধ, নেট ঠেলা। কিনা ভাই রোজ বকবে। দিদি কিন্তু মুচকি আসে, কি পাগলামি বলে, রোগা হতে পারে, বুদ্ধি তো আছে। অত কবিতা টবিতা লেগে কম বুদ্ধি? একটা মানুষ গোটা নরেন্দ্র মোদী অমিত শাহ যোগীদেরকে নাচিয়ে দিচ্ছে নাকি? নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী, ধর্মেন্দ্র প্রধান, কদিন আগে রাজনাথ সিং, সে তো আমার কথা বেশ বলে টলো, ধন্যবাদ তাকে। তো
সবাই একদিকে আর দিদি এক লাগবে, আর দিদি তো অন্য লোক লাগবে না, লাগে একটু একটু আজকাল ভাইপো একটু একটু হয়েছে, বাকিদের তো কোনো অস্তিত্ব নেই, বাকিদের বলাতে কিছু এসে যায়। এই যে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, তার প্রায় 75% হিন্দু নাম বাদ গেছে, আর দিদি যাবার পরেই 65% মুসলমানদের নাম বাদ গেছে। আচ্ছা, দিদি যা করলে তো মুসলমানদেরই তো ক্ষতি হলো। ওই যে আদালতে গেল, ওই যে আন্ডার অ্যাডজুডিকেশন এই শব্দটা এলো, তাই তো? তাহলে দিদি বারবার করে মোল্লা ভোট চলে গেছে, মোল্লা ভোট চলে গেছে, মোল্লা ভোট চলে গেছে বলছে। তাহলে এত মোল্লা ভোট যদি চলে গেল বলছে, তাহলে মোল্লা ভোট অ্যাকচুয়ালি গেছে কত? টোটাল এসআইআর যত ভোট গেছে তারপরে 63% হিন্দু ভোট চলে গেছে, মানে বাতিল হয়েছে, ডিলিটেড হয়েছে। হিন্দুদের তো মাতম করার কথা, কাঁদার কথা, এবং তার মধ্যে বিজেপি ওরিয়েন্টেড লোকজন থাকবে স্বাভাবিক, বিপুল পরিমাণ মতো আছে, তারা আর কেউ গাড়ির বনেটে উঠে কেউ হুল্লোড় হল্লা করছে না, কিন্তু দিদি জানে ওরা হুল্লোড় হল্লা করবে না। ওদেরকে এসআইআর করে, ওদেরকে সিএ করে কবে ভোটার তালিকা নামটা তুলে দিতে পারত। এখন আবার সুপ্রিম কোর্ট কি বলছে, কি করব, একটা শেষ দিন বলে তার দিন আছে, তাই আমরা ওই দুটো সমস্ত ভোটার তালিকাটা ফ্রিজ করে দিলাম, এইটা ফাইনাল হয়ে গেল, পরে তোমরা এই একটা ভোট তো নেই, পরে তো আবার ভোট আছে, সেই সব ভোটের জন্য তোমরা আমাদের কাছে আসবে, হিয়ারিং টেয়ারিং করে তোমাদের আবার কাছে যারা বৈধ তোমাদেরকে আবার ভোটার তালিকা তুলে দেবে। অর্থাৎ 26 ইলেকশনে দিদির একটু ক্ষতি হয়ে যেতে পারে শেষ দিকটাতে। শেষ দিকটা করলো কেন গো? মোল্লা ভোটগুলো সব থেকে যেত, হিন্দু ভোটগুলো চলে যেত। দিদির মনে করে শান্তি নেই, জানো তো? দিদি সুপ্রিম কোর্টে গিয়ে কন্ট্রোলটা করে দিল। সুপ্রিম কোর্টে না গিয়ে যদি হল্লাটা না করতো, এই 1 সপ্তাহ 2 সপ্তাহ বাড়তি টাইম পেয়ে গেলে কিন্তু কোটা সমস্তটা হিয়ারিংটা হয়ে যেত, জানো তো? টেনশনে মরে যাচ্ছে। একজনও ভোটার যাদের নাম কাটা গেছে তারা ভারতের থেকে বেনাগরিক হয়ে যাবে না। তারা ভারতের যদি নাগরিক থাকে, অনন্তকাল ভারতের নাগরিক থাকবে। ভোটার তালিকায় নাম না থাকলেও ভারতের নাগরিক থাকবে, এটা সুপ্রিম কোর্টও বলেছে। আগামীতে তারা ভোটার তালিকায় নামটা উঠে যাবে। অনেকের ভোটার তালিকায় নাম নেই। আমার বাড়িতে গৃহ পরিচারিকায় কাজ করতে এসছে অনেকগুলো মহিলা, তারা ভোট দিতে যায় না, তারা ভোটার তালিকায় নাম তোলেনি, ইচ্ছে করে তোলেনি, তাদের বয়স 30-35 বছর। আমি বলে রিকোয়েস্ট করে তাদেরকে ভোটার তালিকায় নাম তোলাচ্ছে। এই তোমরা ভোট দাও না গো, নাগরিক অধিকার ছাড়বে কেন? গ্রাহ্য কেন? ভোট কেন দেবে? কটা চচ্চিরিমা নিয়োগ করার জন্য ভোট দেবে? আমরা বলি গণতান্ত্রিক অধিকার, ঘাট ডিমের অধিকার। ওটা হচ্ছে ক্ষমতায় গিয়ে লঙ্কায় গিয়ে রাবণ হওয়ার অধিকার, চুরি চামারি করে খাওয়ার অধিকার।